দিন যত পার হয় পাখির সাথে ইনার সম্পর্কটা দিন দিন আরো বেশি গাঢ় হতে থাকে। একজন আরেকজনকে ছাড়া যেন অচল প্রায়। রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ কত আপন করে নিয়েছে দুজন দুজনকে। ইনার ঘুম এখন আর শানের চুমুতে ভাঙ্গে না, পাখির চুমুতে ভাঙ্গে। সারাদিন খেলাধুলা, সময়মতো খাওয়া দাওয়া, সাথে পড়তেও বসা, সব যেন নিয়ম মাফিক চলছে। শান দিনকে দিন অবাক হয় কিন্তু মুখে কিছু বলে না। ইনার চেহারা আগের থেকে আরো বেশি সুন্দর হচ্ছে, যেটা কারোরই নজর এড়াচ্ছে না। শানও এখন হসপিটালে এসে নিশ্চিন্ত থাকতে পারে। গত কয়েকদিনে আব্দুল্লাহ আর রাহেলার সাথেও বেশ জমে উঠেছে পাখির। উঠবে নাই বা কেন, স্বভাবে মিশুকে সে। তাদের দুজনেরই পাখিকে বেশ মনে ধরেছে। কেবল ভাব জমেনি শান নামক মানুষটার সাথে। শান যতক্ষণ বাড়িতে থাকে এর মাঝে একটি বারো পাখি তার সামনে আসে না। কারো বাড়িতে অযাচিত হয়ে থাকা হয়তো পৃথিবীর সবথেকে নির্লজ্জ কাজগুলোর মাঝে একটি। তাই সবটা সময় শানের থেকে আড়ালে থাকে পাখি। শান এতে অবাক হয় বেশ, কিন্তু কিছু বলে না, কারণ সে নিজেও চায় না কোনো মেয়ে তার সামনে থাকুক। সকালবেলা শান নাস্তা করে চলে যায় হসপিটালে। আজ ডায়াগনস্টিক সেন্টারে বসার দিন, তাই আগেভাগেই চলে যায় সে। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর পাখি ইনার হাত ধরে নিচে নেমে আসে। রাহেলা বেগমের সাথে চোখাচোখি হতে দুজনে সহাস্যমুখে অভিবাদন জানায়। রাহেলা হেসে ইনায়াকে উদ্দেশ্য করে বলে, তোমার মুনশাইনের ঘুম ভাঙল বুঝি দাদুভাই? ইনাহ পাখির হাত ধরে ছোট ছোট পায়ে একসাথে 2 সিঁড়ি লাফিয়ে নামতে নামতে বলে, উফ অফ দিদা, আর বলো না। মুন সাইন কিছুতেই নিচে আসতে চাইল না। জানো তো, শুধু বলে সানসাইন আর মুন সাইন নাকি একসাথে কোনোদিনও উঠে না। একজন গেলে আরেকজনের আসার সময় হয়। ইনার কথায় পাখি অস্বস্তিতে পড়ে যায়। চোখ এদিক সেদিকে ফিরিয়ে পরিস্থিতি থেকে পাশ কাটাবার চেষ্টা করে। রাহেলার দিকে তাকিয়ে দেখে সে পাখির দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে। পাখি প্রশ্ন করে, কি দেখছ? মাথা নাড়িয়ে হালকা শব্দে রাহেলা বলে, কিছু না। আব্দুল্লাহ তখনই বাহিরের কাজ সেরে বাড়িতে ঢোকে নাস্তার উদ্দেশ্যে। ওদের কথার মাঝে চেয়ার টেনে বসে পড়ে ডাইনিংয়ে। রাহেলা বাঁকা চোখে তাকিয়ে পাখিকে ইশারা করে। আব্দুল্লাহ কিছুই বুঝতে পারে না রাহেলার ইশারার মানে। আপন মনে নাস্তা শুরু করে। পাখি আর ইনাহ বসে পড়ে নাস্তার জন্যে। তোমারে একখান কথা কই রানুর বাপ? কও। আব্দুল্লাহ পিছনে 2 হাত দিয়ে বাগানের মাঝখানে হাঁটছে আর জবাব দিচ্ছে। রাহেলাও তার সাথে সাথে হাঁটার চেষ্টা করে বলতে থাকে, পাখি মাইয়াডা কেমন লাগে তোমার কাছে? আব্দুল্লাহ আগের ভঙ্গিমায় জবাব দেয়, কেন বালাই তো। হ, আমারও বালাই লাগে। মায়া মুখের মিষ্টি একখান মাইয়া। তয় আমি কি ভাবতাছি জানো? হেসে হেসে বলে রাহেলা। না কইলে জানুম কেমনে? কইয়া ফালাও তো। আমাগের শান বাবার সাথে যদি মাইয়াডার। তোমার মাথা খারাপ হইছে রানুর মা। হেইডা কি কও তুমি? শান বাবা শুনলে আমাগেরও এই বাড়ি তো থাইক্কা বাইর কইরা দিবে। চাপা চাপা স্বরে বলে আব্দুল্লাহ এদিক সেদিকে তাকায়। কাপড়ের আঁচলটা আঙ্গুলে মুছিয়ে বলে রাহেলা, তোমার কি মনে হয় আমি পাগলি? আরে বুইরা ভাবো, যদি তাগর মাঝে পেরেময়। তখন আব্দুল্লাহ এবার হা হয়ে যায়। কারণ সে জানে এই কাজ কোনোদিনও সম্ভব না। শানের মনে মেয়েদের ব্যাপারে যে বিরূপ মনোভাব তা একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে হয়েছে। যা একবারে কোনোদিনও দূর হবে না। তুমি গেছো রাহেলা।
সাথে আমারেও নেওয়ার পায়তারা করতাছ। মনে নাই ম্যাডাম কি কইছে? দাঁতে দাঁত চেপে বলে আব্দুল্লাহ। রাহেলা মুচকি হেসে বলে, তোমারে কিছুই করতে হইবে না। আমি যা যা করব একটু সাথে থাইক্য তাইলেই হইছে। আমি তোর আগেও নাই তোর সাথেও নাই। যা করার কর। আমি যে কামের লাইগ্গা এইহানে পইরা আছি তা আমারে করবার দে, বলেই আব্দুল্লাহ সামনে হাঁটা ধরে। দুপুরের খাবারের পর পাখি ইনাহকে নিয়ে ঘুমিয়েছিল। ঘুম ভেঙ্গে বুঝতে পারে সন্ধ্যা হয়ে গেছে। এত সময় ধরে ঘুমাইলাম, ঘড়ির দিকে তাকিয়ে বেশ অবাক হয় পাখি। দরবর করে উঠে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমের দিকে। ইনাহ তখনও শান্তির ঘুম ঘুমাচ্ছে। পাখি ফ্রেশ হয়ে ইনাহকে ডাক দেয়। এরপর দুজন নিচে নেমে আসে। রান্নাঘরে খুটখাট আওয়াজে পাখির পা থেমে যায়। কি হলো মুন সাইন, যাবা না? উনি এত তাড়াতাড়ি এসে গেছেন। ভাবতেই সংকোচে আর্স্ট হয়ে যায় পাখি। চলো না, পাখির হাত টেনে নিয়ে যায় ইনাহ। গিয়ে বুঝতে পারে রাহেলা রাতের খাবারের ব্যবস্থা করছে। পাখি হাফ ছেড়ে বাঁচে। উঠলে তবে চা খাবে মা? পাখিকে উদ্দেশ্য করে বলে রাহেলা। পাখি মাথা নেড়ে সম্মতি দেয়। দাদু ভাই তুমি তোমার দাদুর কাছে যাও তো, আব্দুল্লাহকে দেখিয়ে দিয়ে বলে রাহেলা। ইনাহ পাখির দিকে চেয়ে থাকে। পাখি মুচকি হেসে বলে, যাও। ইনাহ চলে যায় সেদিকে। তোমার সাথে আমার কিছু কথা আছে মা, চায়ের কাপে চুমুক দিয়ে বলে রাহেলা। পাখি সবেমাত্র চায়ে চুমুক দেবে তার আগে রাহেলার কথায় থেমে গিয়ে বলে, বলো না চাচি কি কথা? রাহেলা আমতা আমতা করে বলে, তোমার বাড়ি কোথায় মা? পাখি বুঝতে পারে রাহেলা কি জানতে চাইবেন এখন। তাই নিজেকে প্রস্তুত করে রাহেলাকে সবটা বলার জন্যে। রাহেলা চায়ের কাপটা দেখিয়ে বলে, খাও মা, ঠান্ডা হয়ে যাবে নয়তো। পাখি কাপে একটা চুমুক দিয়ে বলে, আমার বাড়ি সিলেটের মৌলভীবাজারে চাচি। ওহহ, আচ্ছা আচ্ছা। তা তুমি সিলেট থেকে ঢাকা এত দূরে কেমনে আসলা মা? পত্রিকায় গভর্নেসের নিয়োগ দেখে? রাহেলার প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায়। কাপটা টেবিলের উপর রেখে হাত মুচড়াতে মুচড়াতে বলে, আসলে চাচি। বাকিটা শেষ না করেই দুটো শুকনো ঢোক গিলে চেয়ে থাকে রাহেলার দিকে। রাহেলা কাপে চুমু দিতে দিতে সরুচোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে ইশারা করে বলে, বলো তারপর। কোনো সমস্যা নেই। আমি তোমার মায়ের মতো, কারণ তোমার বয়সী আমার একটা মেয়ে আছে। আর চোখে তাকিয়ে আবার বলে, কেন জানি না তোমার ব্যাপারে জানতে খুব ইচ্ছে করছে। পাখি পর পর দুটো ঢোক গিলে বলে, আমার বাবারা দুই ভাই ছিলেন। সিলেট মৌলভীবাজারে শান্তিনগর গ্রামে, ছদ্মনাম আমাদের বাড়ি। আমার দাদু ভাই মারা যাওয়ার আগে দুই ভাইকে সম্পত্তি সমান অংশে ভাগ করে দেন। আমার বাবার আমি একমাত্র মেয়ে ছিলাম। আর আমার বড় বাবার দুইজন ছেলে আরেকজন মেয়ে ছিল ইরা। বড় ছেলে বিদেশে পড়াশোনা করত। ছোটজন বাড়িতেই থাকত। আর ইরা আমার 1 বছরের ছোট ছিল। দাদু মারা যাবার পর বড় বাবা আর তার ছেলে আমাদের উপর অকথ্য নির্যাতন চালায় আমরা যেন ওই সম্পত্তি ওদের নামে লিখে দেই। দাদিমা বেঁচে ছিলেন বলে ওরা তেমন মাথাচাড়া দিতে পারত না। আমার বাবা সেটা কিছুতেই করতে নারাজ। বাবা একদিন স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার নামে লিখে দেয়। তখন আমি অনেক ছোট। একদিন বাবা মা সহ আমি ঘুরতে গেছিলাম। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলেই বাবা মা আমায় একা রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়।
আমি হয়ে গেলাম একা, এটুকু বলতেই পাখির চোখের কোণ ভরে আসে। আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এরপর এসে জুটলাম বড়মার সংসারে। বড় মা কাজের দুটো মেয়েকে ভাগিয়ে আমায় বানালেন বাড়ির কাজের লোক। সকালকার এটো বাসন থেকে শুরু করে রাত্রে বেলা বড়মার পা টিপে দেয়া পর্যন্ত সংসারের খুঁটিনাটি আমাকে দিয়েই করাতেন। অথচ আমি কিছুদিন আগেও বাবার রাজকন্যা ছিলাম। কখনো রান্নাঘরের ধারে কাছেও যেতে দিত না বাবা। মা বললে বলতো বিয়ের সময় আমার মেয়ের সাথে দরকার পড়লে কাজের লোক পাঠাবো। তবুও মেয়েকে কাজে দিব না, এমন ছিল আমার বাবা। রাহেলা অবাক চোখে চেয়ে থাকে পাখির দিকে। কিছু একটা পোড়ার গন্ধ পেতেই বলে, একটু থামো মা, আমি তরকারিটা নামিয়ে রেখে আসি। রাহেলা যাওয়ার পর পাখি হাতের কাপটা রেখে ওড়নার আঁচলে চোখের কোনা দুটো মুছে নেয়। ইতোমধ্যে আবার রাহেলা এসে এবার পাখির পাশে বসে বলে, তারপর? জানো চাচি, আমাকে একটু আদর করবার মতো কেউ ছিল না। ধীরে ধীরে বড় হচ্ছিলাম আর বড় মার নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে চলছিল। ইরা একটু ভালোবাসত, তবে ওর মাকে ও প্রচণ্ড ভয় পেত। বড় মা সবটা সময় তার ছেলে মেয়েদের ভালো ভালো খাওয়াত, আর আমার জন্যে বরাদ্দ ছিল সবজি। খুব কষ্ট করে বড় মার সংসারে সবজি খাওয়া শিখেছিলাম। বড় মা খোঁটা দিয়ে দিয়ে বলতো আমি নাকি তার অন্য ধ্বংস করছি, তার স্বামীর পয়সায় চলছি। অথচ বাবা মা মারা যাবার পর সমস্ত সম্পত্তির ভোগ তারা করত। এভাবে সারাটা দিন খেটে রাত্রে একটু সময় পেতাম বইটা ধরার। সেই চেষ্টায় মাধ্যমিকটা দিলাম। রেজাল্ট এসেছিল A+। কিন্তু আমায় মিষ্টি খাওয়ানোর মতো কেউ ছিল না। বড় মা মুখ ভেঙ্গিয়ে বলতো, ও তো পড়ে কি করবি? হবি তো আমার রায়ানেরই বউ। রায়ান ছিল আমার বড় বাবার ছোট ছেলে। পৃথিবীর এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করত না। নেশা করা মেয়ে নিয়ে ফুর্তি, সব করত সে। বড় মা, বড় বাবা বলতো ছেলেরা এমন একটু আকটু করে। ততদিনে দাদিমাও আমায় ছেড়ে চলে গেলেন। একদিন আমি রান্নাঘরে ঘুমিয়ে আছি। রাতের বেলা হঠাৎ মনে হলো কেউ আমার পায়জামায় হাত দিয়েছে। ধরফরিয়ে উঠে বসে বুঝতে পারি সেটা রায়ান ভাই ছিল। ভয় আমার গলা শুকিয়ে আসছিল, কারণ ভাই তখন নেশা অবস্থায় ছিল। আমি না পারছিলাম চিৎকার করতে, না পারছিলাম চুপ থাকতে। হঠাৎ ইরা পানি নেয়ার জন্যে নিচে নেমে এসে রায়ান ভাইকে আর আমায় দেখে। আমি দৌড়ে ইরার কাছে চলে যাই। পরদিন ইরা বাড়িতে সবটা বলে সবাইকে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। সবার মাঝখান থেকে বড় বাবা বলেছিল এরকমই যদি হয় তবে বিয়ে দিয়ে দিই ওদের দুজনের। কারণ আমার বড় মা, বড় বাবার আসল উদ্দেশ্যই ছিল আমার নামে দেয়া সম্পত্তিগুলো। রায়ানের সাথে বিয়ে হলে তখন যেভাবেই হোক সম্পত্তিগুলো তারা পেয়ে যেত। আমি আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়েটা সেবার আটকে দেই। অনেকবার অনেক টর্চার করে আমার উপর। আমি আইনের ভয় দেখিয়ে তাদেরকে কিছুদিন দমিয়ে রাখতে পারতাম। সেদিনের পর থেকে আমি ইরার সাথে ঘুমাতাম। দেখতে দেখতে কেটে যায় আরও 2টা বছর। তখন আমি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিই। তখন আয়ান ভাইয়া বিদেশ থেকে চলে আসে। দেখতে যেমন সুন্দর তেমনি তার যোগ্যতা। যে কোনো মেয়েই ওর জন্যে পাগল ছিল। আমাকে যেদিন প্রথম দেখেছিল সেদিন আমি পরীক্ষা দিয়ে বাড়ি আসি। আমায় দেখে ভাইয়া সেদিন মুগ্ধ হয়ে চেয়েছিল। কিছুদিন যেতে না যেতে আমার প্রতি ভাইয়ার অন্যরকম যত্ন বুঝতে পারলাম। মনে মনে খুব শান্তি পেতাম, এই বুঝি একটু সুখের সন্ধান পেলাম। একদিন ভাই আমাকে অবাক করে দিয়ে ইরাকে দিয়ে প্রেমপত্র দিল। আমি কিছুতেই রাজি ছিলাম না।
কারণ ভাইকে কোনোদিন অন্য নজরে দেখিনি আমি। ভাইয়ার আসার পর রায়ান আমায় দেখলে মাথা নিচু করে হাঁটত। আয়ান ভাই সবসময় সব বিপদ থেকে আমায় বাঁচাত। এমনকি বড় মাও ভাইয়ার ভয়ে আমায় কোনো কাজ করতে দিত না। আমার জীবনে সবটাই যেন আগের মতো হতে থাকল। পাখি থেমে গিয়ে নখ খুঁটতে খুঁটতে বলে, জানো চাচি, ঘুটঘুটে আধারে সামান্য একটু আলো দেখলেই সেটা ধরে বেরিয়ে আসতে ইচ্ছে করে। তুমি জীবনে এত কষ্ট সহ্য করেছ মা? বলতে বলতে রাহেলা হাত বুলিয়ে দেয় পাখির মাথায়। আবার প্রশ্ন করে, তারপর কি হলো? ভাইয়ার ব্যবহার আচার আচরণে দিন দিন আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বলতে গেলে একটু একটু ফুটবল হয়ে পড়েছিলাম। আমার অবস্থা বুঝতে পেরে ভাইয়া আবারও তখন ইরাকে দিয়ে প্রেমপত্র দেয়। আমি আর না করিনি। শর্ত দিয়েছিলাম আমার অনার্স কমপ্লিট হবে, তারপর বিয়ে। ভাইয়া আমার শর্তে রাজি হয়েছিল। কলেজে ভর্তি করিয়ে দিল, বই কিনে দিল। আমার সারাদিনের A to Z সবটাই আয়ান ভাইয়া খেয়াল রাখত। একই বাড়িতে থাকতাম, অথচ এর মাঝে একদিনও ভাইয়ার কোনো অশোভন আচরণ আমি পাইনি। এইটা আমায় তার প্রতি বেশি ফুটবল করে তুলত। 3টা বছরে আমি ভাইয়ার প্রতি এত বেশি ফুটবল হয়ে পড়েছিলাম, কি বলবো তোমায়। আমার নিঃশ্বাস নেয়াও যেন আয়ান ভাইয়ের অনুমতিতে চলত। এত ভালোবেসে ফেললাম। বড় মা দুটো মেয়েকে আবার কাজে দিল, কারণ আয়ান ভাই আমায় কোনো কাজে হাত দিতে দিতই না। আয়ান ভাইয়ের মতো একজনকে জীবনে পাবো ভাবিও নি কখনো। এমনি এক সন্ধেবেলা আমি নিজেই আয়ান ভাইকে বলি বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। ভাই সেদিন বলেছিল মাস্টার্স পড়বি না? আমি হেসে বলেছিলাম, তোমার মতো কেউ জীবনে থাকলে কোনো মেয়েরই চাকরির দরকার পড়বে না। কি জানো তো চাচি, বড্ড বোকা ছিলাম আমি। তার 3 দিন পরই খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করে আয়ান। আমায় পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছে। বাহিরে আয়োজন চলছে, এর মাঝে আমার রানী মাসি। ওহহ, রানী মাসির কথা তো বলাই হলো না তোমায়। আমার বাড়িতে কাজ করত সনাতন ধর্মের একজন মহিলা, নাম রানী। আমি ছোটবেলা থেকে রানী মাসি বলে ডাকি। বলতে গেলে তিনিই আমায় ছোটবেলা থেকে বড় করেছেন। মাকে কোনো কাজ করতে দিত না। আমাদের বাড়ির সব কাজ তিনি করতেন। তো রানী মাসি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে ঘরের ছিটকিনি লাগিয়ে দিলেন। আমি ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে বললাম, মাসি তুমি। এই সময় কি হয়েছে? তারপর রানী মাসি যা বলল তা আমি জীবনে কোনোদিনই ভাবতে পারিনি চাচি। আয়ান নাকি সবটাই করেছে শুধুমাত্র আমার সম্পত্তির লোভে। সে বিদেশে বিয়ে করেছে, ওর একটা বাচ্চাও আছে। বড় বাবা, বড় মা ওকে যখন সব কথা বলে তখন সে কৌশলে দেশে চলে আসে, আমার সাথে ভালোমানুষি নাটক করে আমায় প্রেমের ফাঁদে ফেলে। তারপর বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইনের বদলে জমির দলিলে সাইন করিয়ে নিত। তাদের প্ল্যান ছিল কৌশলে জমি হাতিয়ে নিয়ে রায়ানের সাথে বিয়ে দেয়া, আর তারপর আয়ান পুনরায় বিদেশ চলে যেত। আমি রানী মাসির কোনো কথা বিশ্বাস করতে পারছিলাম না, আবার রানী মাসি এমন একজন মানুষ যাকে অবিশ্বাসও করতে পারছিলাম না। রানী মাসি বুঝতে পেরে আমার দিকে একটা কাগজ এগিয়ে দেয়, যেখানে স্পষ্ট লেখা, আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার স্বামী রায়ানের নামে লিখে দিলাম। আমার গা হাত পা কাঁপা শুরু করেছে ভীষণভাবে। আমি ভাবতেও পারিনি এরা আমায় এভাবে ধোঁকা দেবে। রানী মাসি সেদিন আমায় বলেছিল, আমি যদি কোনোভাবে সবটা জেনে যাই, বিয়েতে মতো না দিই, তাহলে নাকি আয়ান নিজে হাতে আমায় খুন করত। সেটাও বিশ্বাস করিনি আমি। তখন রানী মাসি একটা ভিডিও আমার সামনে এগিয়ে দেয়।
সত্যিই সেখানে বড় বাবাদের পরিবারের সবাই আমায় মারার প্ল্যানটাই করছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। এদিকে আমাকে বিয়ের আসরে নেয়ার জন্যে মেয়েরা দরজা ধাক্কাচ্ছিল। রানী মাসি আমায় তখন হাতে একটা ফোন আর একটা ছোট্ট কাগজ হাতে দিয়ে বলেছিল, এটা আমার বোনের ঠিকানা, আর এই ফোনটার সাথে রাখবি। বলেই পিছন দরজা দিয়ে আমায় বের করে দিয়ে নিজে ওই দরজা দিয়ে বের হয়ে আসে। বুঝতেছিলাম না আমি কি করব। দিকবিদিক না ভেবে শুধু সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের এলাকা থেকে মেইন সড়ক বেশটা দূরে। দৌড়াতে দৌড়াতে কখন যে মেইন সড়কে এসেছি বুঝতে পারি না। ইতোমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তায় কোথাও কোনো গাড়ি নেই। অনেকটা দূরে দুইটা আলো দেখা যাচ্ছে। ভয় ভীতি একপাশ করে দৌড়ে ছুটে এসে দেখি একটা কার আর একটা ছেলে গাড়ির বোনেট তুলে ইঞ্জিন দেখছে। আমি অনেক অনুরোধ করি আমায় সাহায্য করার, কিন্তু করেনি। বলতে বলতে থেমে যায় পাখি। শানের সেদিনের ব্যবহারের কথা মনে উঠতেই খুব রাগ হয়, সাথে কষ্টও হয়। রাহেলা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মানুষ সম্পদের লোভে কতটা জঘন্য হতে পারে। তারপর কিভাবে এলে? পাখি রাহেলার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলে, যাকে অনুরোধ করি তিনি ছিলেন গাড়ির ড্রাইভার। উনার হয়তো একটু মায়া হয়েছিল, পরে আমাকে গাড়িতে বসা তার মালিকের কাছে পাঠায়। আমি এগিয়ে এসে তাকেও অনুরোধ করি, কিন্তু তিনি আমার দিকে না তাকিয়েই জবাব দেন, মানে তিনি সাহায্য করতে পারবেন না। পরে উপায়ান্তর না পেয়ে আমি তার গাড়ির ডিকিতে উঠে পড়ি। আর তারপর তো এখানে। বলতে বলতে গলার স্বর নিচু হয়ে আসে পাখির। রাহেলা অবাক হয়ে বলে, তার মানে সেদিনের ওই লোক শান বাবা, তাই না? ক্ষীণস্বরে পাখি জবাব দেয়, তার মানে ড্রাইভার ছিল রাফি, আনমনে ভাবে রাহেলা। রাহেলা বুঝতে পারে না এই মুহূর্তে কি বলা উচিত তার। পাখির মাথায় হাত বুলিয়ে বলে, একটা কথা বলি আজ। শান বাবা খুবই ভালো মানুষ, তবে মেয়েদেরকে তিনি দুই চোখে দেখতে পারে না। ওটা ব্যাপার না, দেখবে ও তোমার অবস্থাটা একদিন ঠিক বুঝতে পারবে। পাখি ছলছলে তাকিয়ে বলে, উনার জীবনে কি আছে আমি জানি না চাচি। জানতে চাইও না। আমার জীবনেও তো এত বড় একটা ঘটনার সম্মুখীন হয়েছি, তাই বলি আমি কি দুনিয়ার সব ছেলেকে এক মনে করব? সবাই তো আর খারাপ হয় না। রাহেলা পাখির তিলটা দেখে মনে মনে ভাবে, কেমনে কই তোমারে গোমা। এমনিই মেয়েদের পছন্দ করে না, তার উপর তোমারও ওই একই জায়গায় তিল, এটা যে ওর জন্যে কতটা কষ্টদায়ক সেটা আমি জানি। ওদের কথার মাঝখানে শান দুইবার গলা ঝেড়ে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। পাখি সেদিকে না তাকিয়েই সোজা উপরে ইনার ঘরে চলে যায়। শান হতভম্বের মতো পাখির যাওয়ার দিকে চেয়ে থাকে। রাহেলা শানের দিকে চেয়ে ভাবে, জীবনে যা কিছু হয় সবটার পিছনে কিছু না কিছু ভালো কারণ থাকে। প্রতিটা মানুষের জীবনেই অতীত থাকে, আর সেটা কখনোই সুমিষ্ট হয় না, হয় তিতা। জীবনের প্রতিটা মুহূর্তে মানুষ সেই অতীতকে ভুলতে চায়, কিন্তু সত্যিই কি একেবারে ভোলা সম্ভব? না। রাত হয়েছে অনেক আগেই। ইনাহকে খাইয়ে ঘুমিয়ে দিয়েছে পাখি। পাখিকে জড়িয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে আজকাল। গত কয়েকদিন ধরে পাখির সঙ্গ পেয়ে শানের সাথে ইনাহর একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। এই যেমন শানের সাথে ঘুমায় না, খায় না, সারাক্ষণ পাখির সাথেই থাকে ইনাহ।
শান প্রতিদিনকার মতো ল্যাপটপে কয়েকটা কাজ সেরে ঘুমানোর প্রস্তুতি নিতেই হঠাৎ ইনাহর মুখটা মানসপটে ভেসে ওঠে। থাক, কাল সকালে দেখব ভেবে আবার চোখ বন্ধ করতেই ইনাহকে দেখতে পায়। মুখে মুচকি হাসির রেখা টেনে দ্বিধায় পড়ে যায় শান। রাত বাজে 12টা। এত রাতে ইনাহ নিশ্চয়ই ঘুমে। আর ও তো এখন একা না, মেয়েটা আছে ওখানে। যাওয়াটা কি উচিত হবে? শানের কাছে ব্যাপারটা কেমন দোটানার তৈরি করে ফেলল মুহূর্তেই। কি হয়েছে? আমার বাড়ি, আমার সব। এ বাড়ির প্রতিটা কোণায় যে কোনো মুহূর্তেই যাবার সম্পূর্ণ অধিকার রয়েছে আমার। ভাবতেই শানের চোখে মুখে দাম্ভিকতার রূপ ভেসে ওঠে। এগিয়ে যায় ইনাহর ঘরের দিকে। পাখির ঘুম আসছে না আজ। ইনাহ জড়িয়ে ধরা হাতটা আলগোছে সরিয়ে বিছানার উপর হাঁটু মুড়ে বসে জীবনের অতীত খাতার হিসেব কষছে সে। কি পেলাম? কি বা আর পাওয়ার বাকি আছে? আজ অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে আছি, অথচ কত সম্পদের মালকিন আমি, যার কোনো কিছুই আর আমার নয়। ভাবতেই চোখ ভরে আসে পাখির। কেন জানে না আজ চোখের অবাধ্য পানিগুলোকে আটকাবার ইচ্ছে করছে না পাখির। পড়ুক না কিছু পানি অঝরে, তাতে যদি মনটা হালকা হয়। মাঝে মাঝে কাঁদতে হয়, কাঁদলে নাকি মন মস্তিষ্ক ভালো থাকে। নাকে আসা পানিটা ওড়নার আঁচলে মুছে আয়ানের কথা মনে ওঠে। একদিন আয়ান নিজ হাতে এই চোখের পানি মুছে বলেছিল, আজ থেকে তোকে আর কাঁদতে দিব না রে পাখি। আমি এসেছি তো। সবটাই তোমার নাটক ছিল আয়ান ভাই। বিড়বিড় করে বলতেই কান্নার বেগ বেড়ে যায় পাখির। নাক ছিচকানো শব্দে ইনাহ একটু নড়েচড়ে যায়। পাখি সেদিকে চেয়ে চোখ মুখ মুছে ইনাহর মাথাটা হালকা করে বুকের সাথে জড়িয়ে নেয়। ইনাহ ঘুমের ঘোরেই বলে, মুন সাইন বেবি, এই তো আমি। ইনাহর কপালে উড়ে আসা অবাধ্য চুলগুলোকে সরিয়ে একটা গাঢ় চুমু এঁকে বলে পাখি। পাখির সংস্পর্শ পেয়ে ইনাহ পুনরায় ঘুমিয়ে পড়ে। বিছানার সংস্পর্শ আজ পাখির বড্ড বিরক্ত লাগছে। এপাশ ওপাশ ফিরেও নিজেকে বিছানার সাথে অভ্যস্ত করতে পারছে না আজ। কেমন যেন বুকটা কান্নায় ভারী হয়ে আসছে। আবারও হাঁটু মুড়ে বসে এক হাতে ইনাহর মাথা বুলিয়ে ভাবে, কত অদ্ভুত আমার জীবন। চিনি না জানি না, অথচ আজ তুমি কত আপন। আত্মার টানে আজ তোমার মুন সাইন হয়ে গেলাম। না চাইতেও ভিতর থেকে দীর্ঘশ্বাস চলে আসে। মুহূর্তেই শানের খারাপ আচরণ মনে আসতেই মুখ চেপে কেঁদে ফেলে পাখি। কষ্টের কথাগুলো মনে আসলে কোনো কষ্টই সেদিন আর বাদ থাকে না। জীবনের আনাচে কানাচে জমানো সব কষ্টই এক হয়ে ধরা দেয়। একটা মানুষ কীভাবেই না অপমান করতে পারে বিনা কারণে। চাপা চাপা স্বরে একা একাই বিড়বিড় করে পাখি। হঠাৎ চোখ ঝলসানো আলোতে ঘর ভরে যায়। ভরকে যায় পাখি। চারিদিকে চেয়ে বুঝতে পারে ঘরের লাইট জ্বলে উঠল। লাইটের সুইচের দিকে তাকাতেই শানকে দেখতে পায় পাখি। তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে দুহাত দিয়ে চোখের পানি মুছে নেয়। এখনো জেগে। কি করছিল? কান্না? তাই তো মনে হচ্ছে। শান পাখির দিকে সরুচোখে তাকিয়ে আনমনে ভাবতে থাকে। এরপর এগিয়ে আসে বেডের কাছে। পাখি ততক্ষণে উঠে বিপরীত দিকে মুখ হয়ে দাঁড়িয়ে যায়। শানের পায়ের আওয়াজে বুঝতে পারে এদিকে আসছে শান। ভ্রুকুচকে ভাবতে থাকে, উনি আজ এত রাতে এই ঘরে? ভেবেই নিজের অজান্তে গায়ের ওড়নাটা ভালো করে গায়ে সেট করে নেয়। শান সেদিকে একবার কটাক্ষের চোখে চেয়ে পাশ কাটিয়ে ইনাহর মাথার কাছে বসে। পাখি বিপরীত মুখে দাঁড়িয়ে কয়েক হাত দূরে সরে যায়।
ফ্যানের হালকা বাতাসে কপালের উপর উড়ন্ত পাতলা চুলগুলো সরিয়ে শান পরপর কয়েকটা চুমু দেয় ইনাহর কপালে। আবার কিছুক্ষণ ইনাহকে দেখে মুচকি হেসে দুই গালে চুমু দেয় শান। পাখি আর চোখে সেসব দেখে চলে আর ভাবে নিজের সন্তান না, অথচ এত ভালোবাসেন তিনি ইনাহকে। কেন? শান উঠে এক পা আগাতেই থেমে যায়। পিছন ঘুরে গলায় দুবার শব্দ করে। পাখি ভ্রুকুচকে ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে শান তাকে কিছু বলতে যায়। কুচকানো ভ্রুজোড়া সোজা করে পাখি ডানে সামান্য বাঁকা চোখে তাকায়। পাখির তেরামিতে শান বিরক্ত হয়ে বলে, আগেও বলেছি একবার, কারো ব্যাকসাইড দেখে কথা বলার ইন্টারেস্ট নেই আপনার, তাই তো? শানের কথাকে থামিয়ে বলে পাখি। শান কোনো প্রত্যুত্তর করতে পারে না, কারণ সত্যিই সে এটা বলতেই উদ্যত হয়। শানকে চুপ থাকতে দেখে পাখি বিপরীতমুখী হয়ে আবার বলে, আর আপনার মুখ দেখে আমার কথা বলতে ইচ্ছে করে না। পাখির কথায় শান অবাকের থেকেও অপমানিত বোধ করে বেশি। রাগে দাঁতে দাঁত চেপে যায়। হাতের মুঠি শক্ত করে আবার ছেড়ে দেয়। চোখজোড়া বন্ধ করে লম্বা লম্বা কতকগুলো নিঃশ্বাস ছেড়ে রাগকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে। কারণ শান এত রাতে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে চায় না, যাতে ইনাহর ঘুম ভেঙে যায়। রাগকে কোনোমতে আয়ত্তে এনে পাখিকে কিছু বলতে উদ্যত হতেই পাখি পাশ কাটিয়ে চলে যেতে পা আগায়। শান ওর বাম হাতটা ধরে ফেলে। পাখি অবাক হয়ে সামনে চেয়ে থাকে। শান এবার চিবিয়ে চিবিয়ে বলে, আমি কিছু বলবো। যতক্ষণ না বলা শেষ হবে এক পাও নড়বে না। গট ইট। পাখি ঠায় দাঁড়িয়েই হাত ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। থ্যাঙ্কস শব্দ শানের মুখ থেকে বেরিয়ে আসতেই থমকে যায় পাখি। ঢোক গিলে আবার হাত মুচড়ানো শুরু করে। পাখির অবস্থা দেখে শান রেখে গিয়ে টেনে সামনে এনে দাঁড় করাই পাখিকে। চেপে ধরে রাখা হাতটা উপরে তুলে ধরে। সেদিকে একবার চেয়ে শান পুনরায় বলে, সরি। সরি? কেউ চায় না আপনার সরি। আচ্ছা সরিটা কিসের জন্যে শুনি একবার? আর আগে যেন কি বললেন, থ্যাঙ্কস। সেটা কিসের জন্যে? হাতটা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে করতেই বলে পাখি। শান এতক্ষণে পাখির দিকে ভালো করে তাকায়। হরিণটানা চোখ দুটো ফুলে উঠে একাকার। চোখের পাতা এখনো ভেজা। রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে পাখির। শান বুঝতে পারে এতক্ষণ অন্ধকারে বসে কাঁদছিল পাখি। পাখির চোখ থেকে চোখ সরিয়ে কম্পনরত ঠোঁটজোড়ার দিকে নজর পড়ে শানের। তিলটা নজরে আসার পূর্বেই চাহনি ফিরিয়ে নির্লিপ্ততা চোখে জবাব দেয়, থ্যাঙ্কস ফর টেকিং গুড কেয়ার অব মাই ইনাহ। এন্ড সরি ফর নট হেল্পিং দ্যাট ডে। পাখি রেগে গিয়ে জবাব দেয়, সরি মাই ফুট। জুতো মেরে গুরু দান করার কোনো প্রয়োজন নেই। কে বলেছে সেদিন হেল্প করেননি? না করলে আমি এখানে কি করে বলুন তো? ভাগ্যিস আপনার গাড়িটা সেদিন আমায় তাড়ায়নি। গাড়িটার প্রাণ না থাকুক হয়তো মনুষ্যত্ব ছিল, যা অনেক প্রাণীর নেই। আর থ্যাঙ্কসের কোনোই প্রয়োজন নেই। আমি আমার ভালোবাসা থেকে ইনাহর যত্ন নিচ্ছি, আপনার থ্যাঙ্কসের জন্যে না। রাগে এবার শানের চোয়াল শক্ত হয়ে আসে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর আবার চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, এত এটিটিউড কাকে দেখাচ্ছ তুমি? সরি বললাম বলে আসমানে উড়ো না। সেদিন তোমার বিপদ ছিল আমি জানতাম না, বুঝতে পারিনি, তাই হেল্পও করিনি। তোমার জায়গায় কোনো ছেলে থাকলে অবভিয়াসলি হেল্প করতাম।
তোমার দুর্ভাগ্য কি জানো? তুমি একটা মেয়ে। এন্ড আই হেট দ্য হোল উইমেন। হেট উইমেন হলে এসব কি? নাকি রাতের আধারে সুযোগ খুঁজছেন? নাকি এটা ধরেই নিয়েছেন বাড়ির সাথে সাথে বাড়িতে অবস্থানরত মানুষগুলো আপনার চেপে রাখা হাতটার দিকে কথা ইশারা করে বলে পাখি। হাতটা ঝটকা মেরে ছেড়ে দেয় শান। রাগে চোখের পাতা কাঁপছে শানের। তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলে, নেভার ডেয়ার টু শো মি ইয়োর চিপ টাইপ ফা অ্যাটিটিউড। ট্রাই দিস সামওয়ান ইলস। গট ইট। পাখি ব্যথাসূচক অনুভূতিতে হালকা চেঁচিয়ে উঠে হাতটা ডান হাতে চেপে ধরে। শান পিছন ফিরে চলে যেতেই পাখি বলে, আজ আমার অতীত সম্পর্কে জানলেন বলে করুণা হচ্ছে? তাই সরি বলতে এসেছেন? না জানলে তো কখনোই নিজের দোষ স্বীকার করতেন না। শান ধীরভাবে আবার পিছন ফিরে বলে, আড়িপাতা ব্লাডি উইমেনদের স্বভাব, সুপুরুষদের নয়। তোমার অতীত সম্পর্কে জানার জন্যে তোমার আর চাচির কথায় আড়িপাতার দরকার পড়েনি আমার। নিজ গরজে জেনেছি। মুখে কটাক্ষ ভাব এনে শান পুনরায় বলে, হা, তোমার কি মনে হয় তোমার মতো একজন অজানা অচেনা মেয়েকে এমনি এমনি বাড়িতে রাখব? সবথেকে বড় কথা ইনার টেক কেয়ারের জন্যে রাখব? পাখি ছলছলে তাকিয়ে হাতটা ডান হাতে চেপে তাকিয়ে থাকে শানের দিকে। শান পাখির মুখের দিকে সামান্য এগিয়ে বলে, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। তোমার কি এমন পরিচয় আছে যে তোমায় না জেনেই রেখে দিব এই আহমেদ ম্যানশনে? তোমার ব্যাপারে সব ডিটেইলস জেনে তবেই মনস্থির করেছি তোমায় রাখতে। বলেই শান 2 কদম এগিয়ে আবার পিছন ফিরে বলে, ওয়ান মোর থিং, মাথায় ঢুকিয়ে রাখো। স্টিল নাও ইউ আর স্ট্যান্ডিং মাই হাউজ। তাই আমার সাথে নো অ্যাটিটিউড। চলে যায় শান। পাখি তার যাওয়ার দিকে চেয়ে চোখের গভীরে আটকে রাখা জলটা ছেড়ে দেয়। বুক ভেসে যায় মুহূর্তেই। কোথাও গিয়ে দাঁড়াবার মতো জায়গা তার নেই। নিজেকে পৃথিবীর সবথেকে সহায়হীন মানুষ মনে হয় তার। একটা মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে? ভাবতেই রাহেলার কথা মনে আসে পাখির। অবিশ্বাসের স্বরে বলে, তিনি আদৌ কোনো ভালো মানুষ নয় চাচি। এই মানুষের আগাগোড়াই অহংকারে পরিপূর্ণ। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে চেপে ধরে রাখা স্থানটায় ছিটে ছিটে রক্তের দাগ। পুরুষালী হাতের 5টা আঙ্গুলের স্পষ্ট দাগ। আদ্যপান্ত মনুষ্যত্বহীন একজন নিকৃষ্ট মানুষ তিনি, যার বিবেকবোধ বলতে কিচ্ছু নেই। বিড়বিড় করে বলতে বলতে পাখি বিছানায় ধপ করে বসে পড়ে। হাতটা বেশ জ্বলছে। চেপে ধরে রেখে বুঝতে পারছে না কি করবে। কি করলে জ্বলুনিটা কমবে। উপায়ান্তর না পেয়ে ওয়াশরুমে ঢুকে পানির নিচে হাতটা ধরে। কিছুক্ষণ পর বের করলে পূর্বের থেকে আরো বেশি জ্বলতে থাকে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে পাখি। এভাবে ঘণ্টাখানিক পর হাতটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসলে পাখি চোখে মুখে পানি ছিটিয়ে ঘরে চলে আসে। তোয়ালেতে মুখটা মুছতে মুছতে ইনার দিকে চোখ ফেলে বুঝতে পারে ইনাহ ঘুমন্ত অবস্থায় পাশে হাতড়িয়ে তাকে খুঁজছে। পাখি দ্রুত তোয়ালেটা সোফায় ছুঁড়ে এগিয়ে গিয়ে ইনাহকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। ইনাহ মুচকি হেসে পাখিকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পাখি ইনাহর হাতে চুমু খেয়ে বলে, আইম সরি বেবি। আমায় মাফ করে দিও। এত কষ্ট, এত অপমান সহ্য করে তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তাই কাল যা সিদ্ধান্ত নিতে চলেছি তা যেন সবার জন্যেই ভালো হয়। ইনাহকে বুকে জড়িয়ে বলে, হয়তো তোমার আমার সম্পর্কের পথটা এটুকুই ছিল। কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। শান নিচ থেকে বোতলে পানি ভরে নিজের ঘরে যাবার সময় দরজাটা খোলা বুঝতে পারে।
সাথে সাথে পাখির ব্যবহারের কথা মনে ওঠে শানের। রাগ চরমে উঠে যায় মুহূর্তে। ভাড়ানো দরজার আড়াল থেকে দেখা যাচ্ছে পাখি বাম হাত ছড়িয়ে ডান হাতে ইনায়াকে বুকে জড়িয়ে শুয়ে আছে। শানের নজর গিয়ে ঠেকে পাখির বাঁ হাতের কবজিতে কালশিটে দাগটার উপর। কপালে ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করে সেটা কি। পরক্ষণে নিজের করা আচরণের জন্যে বেশ অপরাধবোধ জেগে ওঠে। শান বুঝতে পারেনি চেপে ধরাটা এতটাই জোরে ছিল যে হাতের 5 আঙ্গুল কালো হয়ে ভেসে উঠেছে। দ্রুত নিজের ঘর থেকে ঔষধটা এনে ইনার ঘরে পা রাখতেই এলোমেলো ভাবে পাখিকে শুয়ে থাকতে দেখে শান নজর সরিয়ে নেয়। কি করবে বুঝতে না পেরে দরজার পাশে ওয়ার্ড্রোবের উপর মেডিসিনটা রেখে লাইট অফ করে চলে যায়। আই বেগ ইউ স্টে হেয়ার, অনুভূতিহীন চাহনিতে চেয়ে বলে শান। পাখি অবাকের তুঙ্গে নিজেকে রেখে ভাবে, এই মানুষ কাল রাতেও তো কত কথা বলল আমায়। আর আজ পাখিকে সর্বোচ্চভাবে অবাক করে দিয়ে শান হাতজোড় করে পাখির সামনে। প্লিজ। পাখি নজর এদিক সেদিকে করে নিজেকে ধাতস্থ করে কিছু প্রশ্নের উত্তর জানতে। সরাসরি শানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমার কিছু জানার আছে ইনার ব্যাপারে। কি জানতে চাও বলো। পাখি ভাবতেও পারেনি শান এত সহজে তার প্রশ্নের উত্তর দিতে চাইবে। শানের আচরণে বোঝা যায় একপাশে পৃথিবী অন্য পাশে ইনাহকে রাখলে শান ইনাহকে বাছাই করবে। কি হলো বলো, কি জানতে চাও। ইনাহ কি রোগ। ইনাহ আপনার কি হয়। সে যে আপনার মেয়ে নয় তা আমি জানি। তাহলে ইনাহ কে। শানের চোখে সরাসরি চোখ রেখে কাটকাট গলায় প্রশ্ন করে পাখি। শান সোজা দাঁড়িয়ে বলে, আজ অবধি কোনো মেয়ের সাহস হয়নি এই ফয়সাল আহমেদ শানের চোখে চোখ রেখে কথা বলবার যা তুমি করছ। শানের কথায় পাখি চোখ নামিয়ে অন্যদিকে চেয়ে থাকে। ইনার অসুস্থতার অ্যাডভান্টেজ নিও না। ফল ভালো হবে না। স্বগতোক্তি করে শান চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আমি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না। আমি যেহেতু ওর গভর্নেস হিসেবে থাকব সেহেতু ওর ব্যাপারে সব কথা জানার অধিকার আমার আছে। আর এটা যদি অ্যাডভান্টেজ হয় তো হবে। শেষের কথাটা কাপা কাপা স্বরে বলে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে থাকে পাখি। কিছুক্ষণ আগে খুব ভোরবেলা উঠে পাখি ফ্রেশ হয়। রুমে ঢুকে ইনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে আস্তে স্বরে বলে, খুব অল্প সময়ে তোমার বাঁধনে বাধা পড়েছি সোনা। কিন্তু কি করব বলো, নিজের আত্মসম্মানটাকে খোয়াতে যে পারব না। তোমার সানসাইনের চোখে পৃথিবীর প্রতিটা মেয়েই এক। আমিই বা বাদ থাকি কি করে। তাই তো কারণে অকারণে আমায় হ্যায় করতে তার বাধে না। নিজের হাতটার দিকে চোখ রেখে বলে, আঘাত দিতেও ভাবে না। এরপর দুচোখের পানি মুছে বলে, আমি জানি না আমি কোথায় যাব। শুধু এটুকু জানি এ বাড়ি আমার জন্যে না। হয়তো এই পৃথিবীটাই আমার জন্যে না। সরি মা। আমি আসছি। আমায় ভুল বুঝো না। বলেই ইনার কপালে চুমু এঁকে উঠে দাঁড়ায়। দুহাতে চোখের জল মুছে পাখি সিদ্ধান্ত নেয় এ বাড়ি ছেড়ে চলে যাবে সে। ভাবনা অনুযায়ী সন্তপর্ণে পা বাড়িয়ে দেয় চৌকাঠের বাহিরে। মুন সাইন। ইনার কথায় বাহিরে রাখা পাটা থমকে যায় মুহূর্তেই। চোখ বন্ধ করে ফেলে পাখি। সানসাইন তোমায় খুব বকে, তাই না। কাদো কাদো স্বরে কথাটা বলে ইনাহ। ইনায়াহর গলার কান্নার স্বরে পাখি পিছন ফিরে তাকায়। বুঝতে অসুবিধা হয় না যে ইনাহ তার বলা প্রত্যেকটা কথাই শুনেছে। খেয়াল করে দেখে ইনাহ কাঁদছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পাখি ইনাহর মাথাটা বুকে জড়িয়ে বলে, কাঁদছ কেন।
তুমি না আমার স্ট্রং বেবি। কাঁদে না মা। ঘুমের ভান করে আমার সব কথা শুনছিলা না? ইনাহ কোনো প্রত্যুত্তর ছাড়াই শব্দহীন কেঁদে চলে। ওর মায়াবী মুখটা যেন পাখিকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রাখে ওর মায়। আমার কথা শুনো মা, এভাবে কেঁদো না। আমি যা বলি মন দিয়ে শুনবা। কোনোরকম হাইপার হবা না কেমন? দুহাতে ইনার চোখ মুছে বলে পাখি। তোমার হাতে কি হয়েছে? দেখি দেখি। হন্তদন্ত হয়ে পাখির হাত দেখতে চায় ইনাহ। পাখি আমতা আমতা করে বলে, ও কিছু না মা। এমনিই কালো হয়েছে। এটা তো কারো হাত। ওই যে 5টা আঙ্গুলের দাগ দেখা যায় মুন সাইন। মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলে ইনাহ। পাখি চায় না ইনাহকে মিথ্যে বলতে। আবার সত্যিটা বলাও অসম্ভব। তাই উপায়ন্তর না পেয়ে বলে, কাল রাতে একটা বিশাল দেহের ভ্যাম্পায়ার এসেছিল আমার ইনাহ বেবিকে ধরতে। পরে আটকে দিলাম। ব্যাস আমার হাত চেপে ধরল। দেখো না কি করেছে। বলতে বলতে পাখি ঠোঁট উল্টিয়ে কান্নার ভান করে। পাখির আচরণ দেখে খিলখিলিয়ে ওঠে ইনাহ। পাখি বুঝতে পারে এটাই মোক্ষম সময় ইনাহকে সবটা বুঝনোর। ও নিশ্চয়ই বুঝবে। আমি তোমায় এখন কিছু কথা বলবো বেবি। মন দিয়ে শুনবা। হুম মম। হুম। আমি আজ তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। কিন্তু তোমার সানশাইন চায় না আমি এ বাড়িতে থাকি। আমায় একটুও দেখতে পারে না সে। আমি কি করব বলো? তোমার সানশাইনের কথায় আমি অনেক হার্ট হয়ে যাই। খুব কষ্ট হয় তোমার সাথে থাকতে। তাই আমি চলে যাই। আমি রোজ তোমার সাথে কথা বলবো। মাঝে মাঝে চলে আসবো তোমায় দেখতে। তুমি বুঝেছ তো আমি কি বললাম? বলেই পাখি ইনার প্রতিক্রিয়া বুঝার চেষ্টা করে। অতটুকু মাথায় কি ঢুকল কে জানে। স্থির দৃষ্টি মেলে বলল, তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তুমি কোথায় যাবে? আমি ঠিক আমার বাড়ি চলে যাব সোনা। পাখির কথা শুনে ইনাহ একবাক্যে বলে ওঠে, না। আমি তোমায় কোথাও যেতে দিব না। দরকার পড়লে আমি সানশাইনকে বকব। তবু তোমায় যেতে দিব না। পাখি চিন্তিত মুখে ভাবতে থাকে, কি করব আমি? একটু বুঝার চেষ্টা করো মা। এভাবে আমার পক্ষে থাকাটা একেবারেই অসম্ভব। ইনার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলে পাখি। আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার কোথাও যাওয়া হবে না। ইনার একরোখা জবাবে পাখি থম মেরে বসে পড়ে। ইনাহ আবার বলে, তোমার কোথাও যাওয়া হবে না, হবে না, হবে না। গট ইট। বলেই একদৃষ্টে চেয়ে থাকে পাখির দিকে। মুহূর্তেই চোখ মুখ উল্টে আসে ইনাহর। ইনাহ, বেবি। কি হলো বাবা এমন করছো কেন? ঘাবড়ে গিয়ে পাখি ইনাহকে জড়িয়ে নেয়। মুহূর্তেই ইনাহর সারা শরীর দরদর করে ঘামতে থাকে। এক দৃষ্টে চেয়ে ইনাহর ডান পাটা ঝাঁকুনি দিয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে পাখি জোরে জোরে ইনাহ বলে চিৎকার করে। গত রাতে ঘুমাতে দেরি হওয়ায় শানের ঘুম এখনো ভাঙছে না। ঘুমের মাঝে পাখির গলার তীব্র আওয়াজে বিছানায় টিকতে পারে না শান। উঠে বসে কান খাড়া করে শোনার চেষ্টার করে। ইনাহ নামটা কানে আসতেই সমস্ত ঘুমের ঘোর কেটে যায় শানের। এক প্রকার দৌড়ে ছুটে আসে এই ঘরে। কি হয়েছে? ইনাহ, মাম। গলার স্বর নিচু হয়ে আসে শানের। দ্রুত এগিয়ে পাখির থেকে ইনাহকে ছড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে দেয় শান। মুহূর্তেই ইনাহ সারা শরীরে প্রবল ঝাঁকুনি শুরু হয়ে যায়।
শানের বুঝতে বাকি থাকে না ইনাহ অ্যাটাড। দ্রুত পালস ধরে ফেলে শান। পাখি ইনাহর অবস্থা দেখে ঘাবড়ে দাঁড়িয়ে থাকে। শান ধমকে বলে, কি বলেছ তুমি ওকে? পাখি কিছু বলার আগেই শান আবার বলে, ঘড়ি? ঘড়ি কোথায়? ঘড়ি ধরো। শানের হুঙ্কারে পুরো বাড়ি সমেত কেঁপে ওঠে পাখি। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে থাকে। 2 মিনিট অতিক্রম হবার পর ইনাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পিটপিট করে চোখ খুলে বলে, পানি, পানি খাবো। পাখি দ্রুত জগ থেকে পানি ঢেলে ইনাহর মুখের কাছে ধরে। ঢকঢক করে পানিটা শেষ করে ইনাহ। এরপর পাখি ওকে আবার শুয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয় ইনাহর দুচোখ। শান বিছানায় বসে হাঁটুতে কনুই গেড়ে 2 হাতে মুখ চেপে বসে থাকে। পাখি এতক্ষণে হাফ ছেড়ে সরে আসতেই শান ওই অবস্থা থেকেই জানতে চায়, ইনাহকে কি বলেছ? পাখি দাঁড়িয়ে পড়ে কোনো কথার উত্তর দেয় না। শান এবার ওর মুখোমুখি দাঁড়িয়ে বলে, ইনাহকে এমন কি বলেছ যার জন্যে ও এত হাইপার হল? কোনো রকম ঘুরানো প্যাঁচানো ছাড়াই কথা বলবা। বলো কি বলেছ? শানের চোখের দিকে তাকিয়ে পাখি দারাজ কণ্ঠে বলে, আমি আপনার বাড়িতে আর এক মুহূর্তও থাকব না মিশান। শান কয়েক মুহূর্তের জন্যে চোখ বন্ধ করে। বোধগম্য হতে দেরি হয় না পাখি ইনাহকে কি বলতে পারে। চোখ খুলে বলে, সেদিন কেন এই কথা বলনি যেদিন চোরের মতো ডিকিতে করে আমার বাড়ি এসছিলে? সেদিন বুঝতে পারিনি আপনি কতটা জঘন্য। আপনার মন মস্তিষ্ক কতটা নোংরা। দাঁতে দাঁত চেপে নির্ভয়ে জবাব দেয় পাখি। শাট ইয়োর মাউথ আপ। পাখির দিকে তেড়ে এসে রাগী কণ্ঠে বলে শান। পাখি অপরিবর্তিত থেকেই জবাব দেয়, মেইনটেইন ডিস্টেন্স। শান অবাক হয়ে যায়। ভাবতেও পারেনি পাখি তার কথা তাকেই ফিরিয়ে দেবে। বুকের দিকে চেয়ে দেখে আর মাত্র ইঞ্চি কয়েকের দূরত্ব তাদের মাঝে। তবুও শান দাঁড়িয়ে থাকে পাখির সামনে। সামনে থেকে সরুন। আমায় যেতে দিন। আর এক মুহূর্ত এ বাড়িতে না, বলেই পাখি শানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই নিজেই 2 পা সরে যায়। চেয়ে দেখে শান নিজের অবস্থান থেকে এক চুলও নড়েনি। এদিকে নিজের অবস্থা দেখে ভাবে, কি গন্ডার একটা। একটু নড়লও না। আমিই সরে গেলাম। শান ওর দিকে সামান্য ঘুরে বলে, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হাউ মাচ ইনাহ লাভস ইউ? হুমম। পরপর 2 দিন সে এমন হলো তাও তোমার জন্যে। এটাকে কি ছেলেখেলা মনে করো তুমি? শানের কথায় পাখি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কিন্তু মনে মনে ভাবে, সত্যিই তো আজ নিয়ে 2 দিন ইনাহ এমন হল। সেটাও আমার জন্যে। কিন্তু কেন? কি এমন কারণে এমন হয় ইনাহ? আজকে এই সুযোগে সবটা জানতে হবে আমায়। পাখির বাহ্যিক ভঙ্গিমা বলছে সে আজ কারো কথা শুনবে না। চলে যাবেই। কিন্তু আমার মাম্মাম, ও তো একে ছাড়া থাকতেই পারবে না। ভাবতেই মুখটা অন্ধকারে ঢেকে যায় শানের। পাখির সামনে অসহায় হয়ে পড়ে মুহূর্তেই। যাই করা লাগে করব, তবু আমার ইনাহর জন্যে ওকে যেতে দেব না আমি। ভেবেই পাখিকে অনুভূতিহীন চোখে বলে, আই বেগ ইউ, প্লিজ স্টে হেয়ার। এপিলেপসি। ইনাহ এপিলেপসি রোগে আক্রান্ত। মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা মৃগী বলি। খুব বেশি জিদ বা রাগ বা ওর ব্রেইন যখন কোনো কিছু মানতে চায় না তখন এই সমস্যা দেখা দেয়। অনেক লম্বা সময় ধরে এই রোগের ট্রিটমেন্ট চালাতে হয়। ওরও ট্রিটমেন্ট চলছে। এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফল পাচ্ছি না। তুমি আসার পর পরপর 2 দিন এমন হলো, যেটা মোটেও ভালো লক্ষণ নয়। এবার বুঝতে পেরেছই না তোমায় ঠিক কতটা ভালোবেসেছে?
স্বাভাবিকভাবে বলে শান। শানের মুখে ইনাহ রোগের কথা শুনে থমকে যায় পাখি। কিচ্ছু বলার মতো খুঁজে পায় না। নিজেকে কেমন যেন দোষী লাগে তার। আমার অবর্তমানে এমন হলে ওকে কোনো প্রকার জড়িয়ে ধরার চেষ্টা করবে না। পারলে ওর আশপাশে থেকে সমস্ত বিপজ্জনক জিনিস সরিয়ে রাখবে। আর ওকে শুইয়ে দিবে। এই ঝাঁকুনি বা খিঁচুনি সাধারণত 2 মিনিটের বেশি থাকে না। আর যদি কোনোভাবে 5 মিনিটের বেশি সময় ধরে চলতে থাকে তবে ইমিডিয়েট আমায় কল করবে, নয়তো আব্দুল্লাহ চাচাকে নিয়ে মেডিকেলে পৌঁছে যাবে। শান কথাগুলো বলে পাখির প্রতিক্রিয়ার অপেক্ষা করে। পাখি অবাক বিস্ময়ে মনোযোগ দিয়ে শানের কথাগুলো শুনে বিড়বিড় করে বলে, ইনশা আল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন ইনাহর এই অবস্থার পুনরাবৃত্তি হবে না। কিছু বললে? না। মাথা দুই দিকে নাড়িয়ে নির্লিপ্ততা চোখে চেয়ে জবাব দেয় পাখি। ওকে বলেই শান বিপরীত দিকে ঘুরে চলে যেতেই পাখি আবারও বলে, আমার সেকেন্ড প্রশ্নের উত্তর? শান একরোখা জবাব দেয়, ওটা তোমার এখতিয়ারের মাঝে পড়ে না। তবুও আমার জানতে চাই। ফিরতি উত্তর জানায় পাখি। নইলে আমি থাকব না, এলোমেলো ভঙ্গিতে স্বগতোক্তি করে পাখি। শান কটাক্ষ করে হেসে বলে, এই নাকি তোমার ভালোবাসা? হ্যাঁ, যে কিনা নিজের জিঘাংসা পূরণের জন্যে ছোট্ট একটা অবুঝ শিশুর নাজুক অবস্থাকে কাজে লাগায়, অ্যাডভান্টেজ নেয়। বলেছি না, অ্যাডভান্টেজ হলে সেটাই। তবুও আমি জানতে চাই ইনাহ আপনার কে হয়? নাছোড়বান্দার মতো প্রশ্ন করে পাখি। শান বিরক্ত হয়ে বলে, ভাগ্নি। আমার ভাগ্নি হয় ও। একমাত্র আদরের ছোট বোন টিনার একমাত্র মেয়ে ও, যাকে ঘিরে আমার পুরো পৃথিবী আবর্তিত। ওর বয়স যখন 18 মাস তখন ওর মা মারা যায়। মাম্মামের জন্মের সময় কিছু জটিলতার কারণে আজ ও এপিলেপসি রোগের রোগী। আর এখন ও আমার মেয়ে। পুরো দুনিয়া জানে ও আমার মেয়ে। আর এটাই ওর পরিচয়। পাখি ভাবতেও পারছে না কেউ নিজের ভাগ্নিকে এত আদরে নিজের মেয়ের পরিচয় বড় করে তুলতে পারে। পাখির সামনে তুড়ি বাজিয়ে বলে, তোমার আরও কিছু জানতে চাই? মুখটা হা করা অবস্থাতেই পাখি মাথা নাড়িয়ে জবাব দেয়, না। তবে কিছু বলার আছে, পুনরায় বলে পাখি। শান ভ্রুকুচকে চেয়ে থাকে। প্রশ্ন করে, কি? আমি আপনার বাড়িতে গভর্নেস হিসেবে থাকব। যেমনটা অন্য গভর্নেসকে বেতন দিতেন আমাকে অনুরূপ দিতে হবে। মানে বেতনভুক কর্মী হিসাবে রাখবেন। তবে মাস শেষে যে টাকাটা আমায় দেবেন সেটা নিজের কাছেই রেখে দেবেন। আপনার বাড়িতে থাকা, খাওয়া, কারেন্ট বিল, পানি বিল ইত্যাদি আনুষঙ্গিক খরচ হিসেবে সেটার পুরোটাই কেটে রাখবেন। এটুকুই বলার ছিল। তবুও আমায় হেয় করে কোনো আচরণ করবেন না, কিংবা আমায় কোনোভাবে অপমান করার চেষ্টাটিও করবেন না। আপনার জীবনে কোনো মেয়ের কি অবস্থান ছিল আমি জানি না, জানতে চাইও না। তবে আমায় সম্মান করে কথা বলতে হবে। মনে রাখবেন পৃথিবীতে সব মানুষ এক নয়। এক নাগারে কথাগুলো বলে দম নেয় পাখি। শান কিছু না বলে রাগী চোখে পাখির দিকে চেয়ে থাকে। পাখির এই কথাগুলো মেনে নেয়া ছাড়া তার কাছে কোনো দ্বিতীয় অপশন নেই। সানশাইন, ইনাহ ডাকে দুজনেই ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়। পাখি দ্রুত গিয়ে বসে পড়ে মাথার কাছে। এখন কেমন লাগছে মা? ভালো, অস্ফুট স্বরে জবাব দেয় ইনাহ। শান দ্রুত গিয়ে ইনাহর পায়ের কাছে বসে বলে, আর ইউ ওকে মাম? ইনাহ মুখ ফিরিয়ে গাল ফুলিয়ে থাকে। শান ভ্রুকুচকে বলে, কি হলো? এত রাগ করেছে কেন আমার জানটা? ইনাহ মুখ ফুলিয়ে বলে, তুমি খুবই পচা। তুমি আমার মুন সাইনকে হার্ট করো।
আমি তোমার সাথে কথা বলবো না। ওকে বাবা। আর করব না, শেষের কথাটা পাখির তাকিয়ে বলে শান। ইনাহ পাখিকে দেখিয়ে বলে, সরি বলো। পরে বলি? শান মুখে মিথ্যে হাসির রেখা টেনে বলে। ইনাহ কঠিন স্বরে জবাব দেয়, নো, রাইট নাও। ওকে ওকে মাম, বলছি। হুম বলো। শান পাখির দিকে তাকিয়ে দেখে রাজ্যজয়ের ভাব তার চোখে মুখে বিরাজ করছে। পাখি ডানভ্রুটা সামান্য উঁচিয়ে ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। শান সেদিকে একবার চেয়ে বলে, সরি। বলো আর কখনো তোমায় হার্ট করব না। বলো। দ্বিতীয় হুঙ্কার দেয় ইনাহ। শান ইনাহর বলা কথাটার দ্বিরুক্তি করে পাখির দিকে দাঁত কটমট করে বলে, আর কখনো তোমায় হার্ট করব না। এবারে ঠিক আছে, বলেই ইনাহ শানের গলা জড়িয়ে ধরে। শান ওকে জড়িয়ে পাখির দিকে চেয়ে বলে, তুমি খুশি তো মাম? হ্যাঁ অনন্যেক। শানের চাহনিতে পাখির বোঝার বাকি থাকে না শান কি বোঝাতে চাইল। এটাই যে ইনাহর খুশির জন্যে সে সবকিছু করতে রাজি। চলবে।